আমি চাই 1 বছরের জন্য তোমাকে আমার জীবনসঙ্গী বানাতে। এই 1 বছরে আমাদের শর্ত থাকবে, তোমার দরকার হবে টাকা, আর আমার শর্ত হবে তোমার শরীর। ঈশান চৌধুরী জয়ের কথায় চমকে উঠল নীরা এহসান। এই মুহূর্তে তার টাকার খুবই প্রয়োজন, কিন্তু এমন একটি সুযোগ যে বস নেবে তা সে ভাবতেও পারেনি। ঈশান নীরার অফিসের বস। নীরা প্রায় 4 থেকে 5 মাস ধরে তার অফিসে কাজ করছে। আজ প্রথমবার স্যালারি অ্যাডভান্সের জন্য এসেছিল, কিন্তু ঈশান এমন এক প্রস্তাব দিলেন। নীরার বাবার হঠাৎ স্ট্রোক হয়েছে, হাসপাতালে নেওয়া হয়েছে। অবস্থান ভালো নয়, ডাক্তাররা চিকিৎসা করছেন, কিন্তু প্রচুর টাকার দরকার। এক মুহূর্তের জন্য নীরার সমস্ত শরীরে শীতল হাওয়া বয়ে যায়। চোখের সামনে বাবার আকুতি ভরা চেহারা আর ঈশানের বাঁকা হাসি ভেসে ওঠে। 8 বছর বয়সে মা হারানোর পর বাবা তার একমাত্র অবলম্বন। বাবাকে হারাতে পারবে না নীরা। কন্ট্রাক্ট পেপার হাতে দিয়ে দাঁড়িয়ে আছে ঈশান। সে ভালো করেই জানে নীরা এই পেপারে সাইন করবেই। বাবার জন্য মেয়েটা যে নিজেকেও বিক্রি করতে পারে তা সে ভালো করেই জানে। ঠোঁটের বাঁকা হাসিটা এখনো বিদ্যমান। পিনড্রপ সাইলেন্স রুমে হাতে থাকা দামি ঘড়ির টিকটিক শব্দও কানে আসছে ঈশানের। সে অপেক্ষায় আছে নীরার সম্মতির। চোখ বন্ধ করতেই বারবার আরিয়ানের চেহারাটা ভেসে উঠছে নীরার সামনে। আরিয়ান ছেলেটা যে বড্ড ভালোবাসে তাকে। একদিকে বাবা, অন্যদিকে ভালোবাসা। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে নীরার। হঠাৎ চোখ খুলল নীরা। ঈশানের হাত থেকে কন্ট্রাক্ট পেপার নিয়ে খুব দ্রুত সাইন করে দিল। পেপারটা ছিল নীরা আর ঈশানের রেজিস্ট্রি পেপার এবং একসাথে 1 বছরের কন্ট্রাক্ট পেপার। সাইন করার সঙ্গে সঙ্গে ঈশান ফোন বের করে কাউকে কল দিল। ফোনে কথা বলছে ঈশান। সামনে দাঁড়িয়ে আছে নীরা। আরিয়ানের চিন্তার মাথার বারবার চক্কর দিয়ে উঠছে। ধীরে ধীরে চোখ ঝাপসা হয়ে আসে। পড়ে যাওয়ার শব্দে পিছনে তাকিয়ে নীরাকে মেঝেতে পড়ে থাকতে দেখল ঈশান। ফোন রেখে নীরার কাছে দৌড়ে এলো সে। নীরাকে কোলে করে সোফায় শুইয়ে দিল। নীরার গোছালো চেহারার সাথে এলোমেলো চুলের কম্বিনেশনটা পছন্দ হলো না ঈশানের। আলতো করে নীরার চুলে হাত বুলিয়ে দিল ঈশান। বাবা! চিৎকার দিয়ে উঠে বসল নীরা। আশেপাশে তাকিয়ে বুঝতে পারল ঘরটা তার নয়। বিশাল আলিশান গোছানো রুম। ওয়ালে ঈশানের বেশ কিছু ফটো টানানো। ব্যাক সাইড টেবিলেও ঈশানের একটি ফটো। নীরার বুঝতে সময় লাগলো না সে ঈশানের বাড়িতে। আশেপাশে তাকিয়ে নিজের ফোন খুঁজতে লাগলো নীরা, কিন্তু পেল না। ফোনে কথা বলতে বলতে রুমে ঢুকলো ঈশান। আর রুমে ঢুকেই দেখলো নীরা কিছু খুঁজছে। কথা শেষ করে ফোন পকেটে ঢুকালো ঈশান। ফোন বালিশের পাশে আছে। ধন্যবাদ। ফোন পেয়ে উচ্ছ্বসিত হয়ে বারান্দায় চলে যায় নীরা। আজ স্বাধীনতা উপভোগ করো নীরা। কাল থেকে ঈশানের খাঁচায় বন্দি হতে চলেছ তুমি। তুমি আর তোমার বাবা মিলে যা করেছো সব কিছুর শাস্তি আমি দেব তোমাদের। মৃত্যুর জন্য কাতরাবে তোমরা, কিন্তু ঈশান চৌধুরী জয়ের থেকে মুক্তি পাবে না। এবার হবে খেলা শুরু। গেট রেডি ফর এ ওয়ার। মিসেস নীরা ঈশান জয় বলে বাঁকা হেসে বারান্দায় থাকা নীরার দিকে তাকায় ঈশান। এটা তুমি ঠিক করলে না নীরা। আমাকে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে ঈশানকে বিয়ে কি করে করতে পারলে তুমি? আরিয়ান বাবা, তুই শান্ত হ। আমরা তোর জন্য ওর চেয়ে ভালো মেয়ে দেখব। না বাবা, আমার নীরাকেই চাই। ও এখন অন্য কারো বিবাহিতা স্ত্রী। বাবা, আমার রাস্তায় বাধা হয়ে এসো না, নয়তো তোমার কালো অতীতটা আমার অজানা নয়। আর সেই অতীতকে পৃথিবীর সামনে তুলে ধরতেও আমার দুবার ভাবতে হবে না। আরিয়ান, বাড়াবাড়ি করিস না, তোর বাবা আমি। বশির উদ্দিনের কথায় রেগে গিয়ে তার গলা চেপে ধরল আরিয়ান। ছটফট করতে লাগলেন তিনি।
কয়েক সেকেন্ড পর ছেড়ে চোখ গরম করে তাকালো আরিয়ান। ছেলের এতটা অবনতির জন্য মনে মনে নিজেকে দায়ী করে ওপরে ঘরের দিকে এগোলেন বশিরউদ্দিন। বাবার সাথে কথা বলে স্বস্তি পেল নীরা, তবে স্বস্তির মাত্রা খুবই কম। যেন মরুভূমির তীব্র গরমে এক ফোঁটা পানি জিহ্বায় পড়েছে। নীরা, যাও রেডি হয়ে এসো। রেডি মানে? গেট রেডি ফর আ ক্রেজি রোমান্টিক নাইট বেবি। স্যার প্লিজ আমাকে একটু সময় দিন। টাইম দেওয়ার জন্য আমি তোমাকে বিয়ে করিনি। ড্যাম ইট, জাস্ট গেট রেডি ফর টুনাইট। কথাটা বলেই রুম থেকে বেরিয়ে গেল ঈশান। রুম থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে মেঝেতে বসে পড়ল নীরা। বাবার জন্য নিজেকে একটা ভদ্ররূপী পশুর কাছে সমর্পণ করতে চলেছে নীরা। ঘড়ির কাঁটা সন্ধ্যা 6:30 বাজছে। আলমারির কাছে গিয়ে দাঁড়ালো নীরা। আলমারি খুঁড়তেই দেখতে পেল হ্যাঙ্গারে ঝোলানো বেশ কয়েকটা দামি শাড়ি। এত দামি শাড়ি শেষ কবে পরেছিল মনে নেই। আলমারি থেকে কালো রঙের একটি শাড়ি বের করলো নীরা, সাথে হাত কাটা ব্লাউজ, পেটিকোট। আলমারির সবগুলো ব্লাউজই হাত কাটা। বিষয়টা নীরার মাঝে অস্বস্তি সৃষ্টি করলো। রাত প্রায় 11টায় বাড়ি ফিরল ঈশান। ফাঁকা বাড়িতে নীরবতা, কাজের লোকেরাও সন্ধ্যায় চলে গেছে। বাড়িতে এখন শুধু ঈশান আর নীরা। সশব্দে নিজের রুমে ঢুকলো ঈশান। লাইট অন করতেই চোখে পড়ল বিবর্ণ বিষণ্ণ চেহারায় কারো শাড়ি পরিহিত নীরাকে। চেহারার বিষণ্ণ সাজ বিরক্ত করলো ঈশানকে। স্যার, শরীয়ত মোতাবেক আমাদের বিয়ে হয়নি। অন্তত ইসলামের বিধি মেনে বিয়েটা করে নিলে। আমি বিশ্বাস করি না এইসব শরীয়তে। আমি আমার রক্ষক আর মালিক নিজেই। মুখে বললেই সত্যি বদলে যায় না স্যার। এই সৃষ্টি জগতের মালিক একজনই, তিনি মহান আল্লাহ। জাত শাট আপ। এটা খাও। কি এটা? যাই হোক, খেতে বলছি খাবে। কথাটা বলে নীরার দিকে একটা জুস টাইপ কিছু বাড়িয়ে দিল ঈশান। থমকে চুপ হয়ে যায় নীরা। চুপচাপ জুসটা খেয়ে নিলে নীরা। ধীরে ধীরে নীরার দিকে এগোতে থাকে ঈশান। নীরা ডোক গিলতে থাকে। প্রথম কোনো ছেলে তার থেকে মাত্র 2 ইঞ্চির দূরত্বে দাঁড়িয়ে অস্বস্তি বোধ করছে। চোখ বন্ধ করে ফেলল নীরা। চোখ বুঝতেই ভেসে উঠল আরিয়ানের চেহারা। সাথে সাথে ঈশানকে ধাক্কা দিয়ে দূরে সরাতে চাইল নীরা, কিন্তু পারল না। ধীরে ধীরে নিস্তেজ হয়ে জ্ঞান হারালো। নীরাকে কোলে করে বিছানায় শুয়ে দিল ঈশান। ঘুম থেকে উঠে নিজেকে আপত্তিকর অবস্থায় ঈশানের বুকে পেল নীরা। উন্মুক্ত বুকে দম বন্ধ হয়ে আসছিল নীরার, কিন্তু ঈশান এতটাই শক্ত করে ধরেছে যে ছাড়াতেও পারছে না। ঈশানের বুকের দিকে তাকাতেই দেখতে পেল আসরের দাগ। চমকে উঠল নীরা। মানে রাতটা আমরা কি করে করতে পারলাম আমি এটা? এতটাই চাহিদা আমার আরিয়ানকে ছেড়ে অন্য ছেলের সাথে। চোখ থেকে পানি গড়াতে লাগলো নীরার। টপ টপ করে ঈশানের বুকে পড়তে লাগলো। বাঁকা হেসে ঈশান বলল, রাতে আবেদনময়ী, আজ সকালে দেবদাসের ছায়া। আজব মেয়ে তো তুমি। নীরা উঠতে ধরে, কিন্তু ঈশান নীরাকে বুকে চেপে ধরে রাখে। কানে কানে বলে, শাড়িটা ঠিক করে বের হও। রাতে তো কেউ ছিল না। আমার সামনে খুললে অসুবিধা নাই, কিন্তু কাজের লোকদের সামনে এভাবে গেলে তারা তোমাকে আমার বউয়ের চেয়ে রক্ষিতার নজরে বেশি দেখবে। বলে নীরাকে ছেড়ে ওয়াশরুমের দিকে এগোয় ঈশান। নীরা ঘেনায় চোখে তাকিয়ে থাকে ঈশানের দিকে। আই ডোন্ট ওয়ার্নিং লিসেন এনিথিং। ওদের উপর নজর রাখো, আর কেউ যেন সন্দেহ না করে। নীরাকে ঈশানের থেকে দূরে রাখার দায়িত্ব তোমার, আর ঈশানের মনে নীরার প্রতি সন্দেহ সৃষ্টি করার দায়িত্ব আমার। খেলাটা শুরু করেছে ঈশান, কিন্তু শেষটা আমি করব। আবার পুনরাবৃত্তি হবে অতীতের সেই অধ্যায়টা। গেট রেডি ফর এ ওয়ার। ঈশান চৌধুরী জয় বাঁকা হেসে ফোনটা পকেটে ঢুকালো। আরিয়ান, সরি আরিয়ান,
আমি যা করেছি তা আমার বাধ্যবাধকতা, ওর সাথে শোয়াটাও বুঝি তোমার বাধ্যবাধকতা। নীরার কথার পিঠেই কথা বলল আরিয়ান। আরিয়ানের এই কথায় আশ্চর্য হয়ে গেল নীরা। আরিয়ান কি করে জানলো তার আর ঈশানের সম্পর্কের কথা? সেখানে সে নিজেই কিছু মনে করতে পারছে না। তুমি কি করে জানলে? নীরার প্রশ্নে ভ্যাবাসেকা খেয়ে যায় আরিয়ান, তবে নিজেকে সামলে নিয়ে জোর গলায় বলে ওঠে, তোমার গলার দাগগুলো নিশ্চয়ই আপনা আপনি হয়নি। আরিয়ানের কথায় অস্বস্তিতে পড়ে নীরা স্কার্ফ দিয়ে গলা ভালোভাবে ঢেকে নিয়ে বলে, আমি কি করতাম আরিয়ান? বাবা অসুস্থ, তোমাকে একবার ফোন দেওয়ার পরও তোমার ফোন সুইচ অফ বলেছিল। আর ওয়াজ জাস্ট ব্লাড দ্যাট মোমেন্ট। কিন্তু এই বিয়েটা সেফ এক নীরা কিছু বলতে যাবে তার আগেই তার ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে বস নামটা ভেসে উঠেছে। নিজেকে শক্ত করে ফোনটা ধরে নীরা। ফোন ধরতেই অপর পাশ থেকে শুনতে পাই, হাই ডেয়ার ইউ, তোমার সাহস হলো কী করে আমাকে না বলে বাড়ি থেকে বেরোনোর? আমি 5 মিনিটের মধ্যে তোমাকে বাড়িতে দেখতে চাই। ইটস অ্যান ওয়ার্ডার। নীরাকে কিছু বলতে না দিয়ে ফোন কেটে দেয় ঈশান। ঈশানের ধমকে বেশ ভয় পেয়েছে নীরা। যদি তার বাবাকে কিছু করে ফেলে। আরিয়ানকে কোনো রকম বাই বলে এক প্রকার দৌড়ে ক্যাফে থেকে বেরিয়ে ট্যাক্সিতে উঠে বসে নীরা। ক্যাফের চেয়ারটাকে বউ কুঁচকে বসে রইল আরিয়ান। তার কৌতূহলী মন বলছে নীরা এর পরে কিছু বলতে যাচ্ছিল, মূল্যবান কোনো তথ্য দিতে যাচ্ছিল। শিট বলে টেবিলে ঘুষি মারে আরিয়ান। কেন বেরিয়েছিলে? উইদাউট আস্কিং মি সরি টু হেল ইউ ইয়োর সরি। আজ থেকে তুমি জাস্ট অফিসে যাবে অ্যান্ড বাড়ি ফিরবে। প্রত্যেক শনিবার বাবার সাথে দেখা করতে পারবে। বাবাকে ভালো দেখতে চাইলে মেইনটেইন দিস রুলস। হাতে থাকা ব্লুটুথ কানে লাগিয়ে বরাবরের মতো বিছানায় বসে কথা বলতে বলতে বেরিয়ে গেল ঈশান। রাগে মুখটা এতক্ষণ লাল হয়েছিল। ঈশানের চোখের দিকে আর তাকালো না নীরা। রুমে গিয়ে অফিসের জন্য রেডি হতে লাগলো। আজ মনটা বড্ড খারাপ আজিজুর হকের। মেয়ে কত তাড়াতাড়ি পর হয়ে গেল তার। মেয়ের বিয়ে যেন প্রতিটা বাবার জন্য অভিশাপ। কয়েক ঘন্টা যাবৎ মেয়ের চেহারা না দেখায় মনটা উদ্বিগ্ন হয়ে আছে তার। তিনি ঠিক করে রেখেছেন হসপিটাল থেকে রিলিজ দেওয়া মাত্রই তিনি মেয়ের শ্বশুরবাড়ি গিয়ে মেয়েকে দেখে আসবেন। প্রতিটা বাবার কাছে মেয়ের মানে ভালোবাসার সবচেয়ে বিশাল স্থান। মেয়ের চেয়ে বেশি ভালো কেউ বাসতে পারে না বাবাকে। তাই হয়তো বাবার জন্য এত বড় আত্মত্যাগ করতে বেশি ভাবতে পারেনি নীরা। অফিসে আমাদের বিয়ের সম্পর্ক কেউ জানে না। সো তুমি অফিসের একজন অর্ডিনারি স্টাফ ছিলে আর সেটাই থাকবে। যাও এই ফাইলগুলো কমপ্লিট করে নিয়ে আসো আর আমার পিএ মাহিরকে রুমে পাঠাও। ওকে স্যার। ফাইলগুলো হাতে নিয়ে নিজের ডেস্কে চলে গেল নীরা আর মাহিরাকেও ঈশানের কাছে পাঠিয়ে দিল। মাহির, আজকের সবগুলো মিটিং ক্যান্সেল করে দাও। ক্যান্সার? এনিথিং রং? নো, এভরিথিং ইজ ফাইন, বাট আমি আজ দুপুরে অফিসে থাকবো না, বিকালে আসবো। ততক্ষণে মিস নীলাকে সব কাজ কমপ্লিট করে আমার কেবিনে সাবমিট করতে বলবে। ওকে স্যার। মাহিরকে সব বুঝিয়ে দিয়ে অফিস থেকে বেরিয়ে যায় ঈশান। অফিস থেকে বেরিয়ে হুডি সহ কালো জ্যাকেটে নিজেকে জড়িয়ে নেয়। নিজের গাড়ি নেওয়ার ভুলটা করে না। একটা শোরুম থেকে অতিরিক্ত টাকা দিয়ে একটা বাইক কেনে ডকুমেন্টস ছাড়া বাইকটা নিয়ে নিজের কাজে লেগে পড়ে ঈশান। প্রথমে যায় হেলথ কেয়ার হসপিটালে, যেখানে নীরার বাবা আজিজুল হককে রাখা হয়েছে। আজিজুল হকের ডক্টরের সাথে কথা বলে তার সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন কালেক্ট করে। হসপিটাল থেকে বের হওয়ার সময় আজিজুল হককে চোখে
পড়েছিল ঈশানের। লোকটাকে দেখেই ঈশানের কপালের রগ ফুলে উঠে। মন চাচ্ছিল যেন এক্ষুনি লোকটাকে জ্যান্ত কবর দিয়ে দিতে, কিন্তু নিজেকে শান্ত করে। আজিজুল হকের চোখের অগোচরে হসপিটাল থেকে বেরিয়ে আসে ঈশান। হসপিটাল থেকে বেরিয়ে ঈশান নিজের বাড়িতে গেল। কাজের লোক রোকসানাকে বলল এক কাপ কফি বানিয়ে দিতে। বলেই রুমে ঢুকলো ঈশান। ক্যাফে থেকে বেরিয়ে একটা বারে এসে বসে আরিয়ান। ওয়েটারকে ড্রিঙ্কস সার্ভ করতে বলে একটা টেবিলে হেলান দিয়ে বসে রইল। ওয়েটার ড্রিঙ্ক রেখে যেতেই ডক ডক করে গিলল আরিয়ান। হঠাৎ তার পাশে কেউ একজন এসে বসলো। চোখ তুলে তাকাতেই চমকে উঠল আরিয়ান। ঈশান এসে বসেছে তার সামনে। হাতে থাকা ছুরিটা আরিয়ানের পেটে ধরেছে ঈশান। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে আরিয়ানের। জোরে চিৎকার দিয়ে উঠে আরিয়ান। আশেপাশে তাকিয়ে দেখে কেউ নাই। ফোন বের করে আরিয়ান, হ্যালো, ঈশান এখন কোথায়? উনি তো ওনার রুমে বস। ভালো করে চেক করো বস, উনি রুমে বসে ল্যাপটপ দেখছেন। ও ওকে। চিন্তিত কণ্ঠে কথাটা বলে ফোন রাখে আরিয়ান এবং পুনরায় ড্রিঙ্ক করতে শুরু করে। আরিয়ান, এ তো সবে শুরু। খেলার সমাপ্তি আস্তে আস্তে খেলার মতো অবস্থাতেই থাকবে না তুমি? কত বোকা স্প্রাই লাগিয়েছো আমার পিছনে যে রিয়াল আর গ্রাফিক্সের পার্থক্য বোঝে না। হুডি দিয়ে মুখ ডেকে বার থেকে বের হয় ঈশান। বাইকটা নিজের সিক্রেট হাইড আউটে রেখে জ্যাকেট খুলে রেখে পেছনের গেট দিয়ে বাড়িতে ঢুকলো এবং ফর্মাল ড্রেসে সবার সামনে দিয়ে অফিসে গেল। অফিসে ঢুকেই প্রথমে মাহিরকে ডেকে বলল নীরাকে ডাকতে। নীরা ফাইলগুলো নিয়ে রুমে ঢুকলো। ঈশান ফাইল চেক করতে লাগলো। চেক বললে ভুল হবে, মূলত একটা ভুল খুঁজতে লাগলো। হঠাৎ একটা ফাইলে কিছু চেঞ্জ দেখে বুক কুঁচকালো ঈশান। এই প্রজেক্টের বাজেট আরেকটা কেটে এটা কেন করা হয়েছে? স্যার, এটা ছোট একটা প্রজেক্ট, এর জন্য একটা বাজেট রাখার কোনো আবশ্যকতা আমি দেখছি না, তাই বাজেটটা কমিয়ে। হু দ্য হেল আর ইউ? কোম্পানির বাজেট ডিসাইড করার তুমি কি? আমি কারেকশন করতে দিয়েছিলাম, চেঞ্জ করতে না। স্যার, আমি তো কোম্পানির ভালোর জন্য আমি আছি, তোমাকে ভাবতে হবে না। জাস্ট গেট লস অ্যান্ড এটা কারেক্ট করে নিয়ে আসো। ফাইলগুলো নীরার দিকে ছুঁড়ে মারল ঈশান। ফাইলগুলো তুলে নীরা নিজের ডেস্কে বসলো। নীরা সবাই অবাক চোখে তাকিয়ে আছে নীরার দিকে। ঈশান কোনোদিন কারো ওপর চিৎকার করা তো দূর, উচ্চস্বরে কথা অবধি বলেনি, সেখানে নীরার উপর এভাবে চিৎকার করলো। ডেস্কে বসতেই চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে লাগলো নীরার। এতটা অপমানের সম্মুখীন সে কখনো হয়নি। ঈশান এতটা খারাপ ব্যবহার করবে সে ভাবেইনি। চোখের পানিতে ফাইল ভিজে যেতে লাগলো, তবু কাজ করছে নীরা। বাজেটটা ঠিক করে ঈশানের রুমে যেতেই দেখলো ঈশান গম্ভীর দৃষ্টিতে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। বুকে ফু দিয়ে ফাইলটা নিয়ে ঈশানের রুমে ঢুকলো নীরা। ফাইলটা ঈশানের দিকে বাড়িয়ে দিল। ঈশান গম্ভীরভাবে ফাইল চেক করতে লাগলো। নীরা ভয়ে কাঁপছে। কিছুক্ষণ পর ফাইল চেক শেষ। ঈশান গম্ভীর গলায় বলল, ডান। 5টা বেজে গেছে, বাসায় যাও। অ্যান্ড হ্যাঁ, আমি তোমাকে নিয়ে যাব, এটা এক্সপেক্টও করো না। ক্যাব বুক করো অ্যান্ড যাও। আপনার থেকে সেটা আমি এক্সপেক্টও করি না। মনে মনে বললেও মুখে বলার সাহসটা পেল না নীরা। চুপচাপ ঈশানের কেবিন থেকে বের হয়ে গেল। এই যে ফুলকলি, এ তো দেখি হুড়পড়ি রাস্তায় নেমে এসেছে। রাস্তার এক কোণে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে নীরা। 5টায় অফিস থেকে বেরিয়েছিল, এখন 7টা বাজে। ক্যাব তো আসতেই না, তার ওপর একটা গাড়ি অবধি নেই রাস্তায়। হাঁটতে হাঁটতে অফিস থেকে বেশ দূরে একটা নির্জন রাস্তায় এসে পড়ে নীরা।
সামনে থাকা ছেলেগুলো বারবার তার দিকে অশ্লীল কথা শুনছে। কিছুই করার নেই নীরার। এইসব রাস্তার ছেলেদের সাথে ঝগড়া করতে গেলেই বিপত্তি। চুপচাপ এক কোণে দাঁড়িয়ে ক্যাবের অপেক্ষা করছে নীরা। চোখ তুলে তাকাতেই দেখতে পেল ঈশানের গাড়ি। মনে একটা ক্ষীণ আশায় সৃষ্টি হলো। হয়তো ঈশান স্ত্রীর মর্যাদা না দিলেও একজন নারীর সম্মান রক্ষায় তার সাহায্য করবে, কিন্তু সেই ক্ষীণ আশার আলোটাও চোখে পলকে নিভে গেল। সব দেখেও না দেখার ভান করে গাড়ি নিয়ে চলে গেল ঈশান। ঈশানের এই প্রতিক্রিয়ার কান্না আটকাতে পারছে না নীরা। কোনো মতো নিজেকে শক্ত করে সামনে এগোতে নেয়, কিন্তু বখাটে ছেলেগুলো চারপাশ থেকে ঘিরে ধরে নীরাকে। আরে মামা, পাখি তো দেখি ফুরুত হওয়ার ধান্দায়। চলো তো মামনি, আমাদের সাথে চলো। এ কি, এই মেয়ের মুখ দিয়ে তো দেখি কথাই বেরোয় না। এমন মেয়েই তো চাই। এই ওকে ধর। ছেলেগুলো নীরার হাত ধরে টানাটানি শুরু করে। মস্তিষ্ক সম্পূর্ণ ব্ল্যাক হয়ে গেছে নীরার। এমন পরিস্থিতিতে কখনোই পড়েনি নীরা। চোখ বুজে নিজেকে আত্মসমর্পণের জন্য প্রস্তুত হয় নীরা, কিন্তু হঠাৎ অনুভব করে ছেলেগুলো তার হাত ছেড়ে দিয়েছে। একবারের জন্য ভেবেছিল ঈশান এসেছে, কিন্তু চোখ খুলে মাহিরকে দেখে ঈশানকে নিয়ে আর কিছু ভাবতে মন চায় না। ছেলেগুলোকে পুলিশের থ্রেট দিতেই ওরা পালিয়ে যায়। মাহির নীরার দিকে এগিয়ে এলো। মিস নীরা, চলুন আমি বাইকে করে আপনাকে পৌঁছে দিয়ে আসি। আমার সাথে গেলেই তো উনি জানতে পারবে আমি স্যারের বাড়িতে থাকি। প্রবলেম হয়ে যাবে। মনে মনে না থাক, লাগবে না। ধন্যবাদ আপনাকে। ক্যাব এক্ষুনি চলে আসবে। ওকে, ক্যাব না আসা পর্যন্ত আমি ওয়েট করছি। 15 মিনিটের মাথায় ক্যাব আসে। নীরাকে ক্যাবে বসিয়ে মাহির নিজেও বাইকে বসে। হেলমেটটা লাগাতেই মাহিরের ফোনে ঈশানের ফোন আসে। ফোনটা রিসিভ করে কানে ধরে মাহির, ওকে ক্যাবে তুলে দিয়েছো? জি স্যার, কিন্তু সামান্য একটা এমপ্লয়ির জন্য এসব কেন? ও একটা মেয়ে, তারপর একজন এমপ্লয়ি। কিন্তু স্যার, আপনিও তো বাঁচাতে পারতেন। বেশি কথা বাদ দাও, বাড়ি যাও এবং কাল টাইমলি অফিসে আসবি। ওকে স্যার। ফোন রেখে মুচকি হেসে ঈশান। নীরার চেহারার দেখা ভয়টা প্রতি মুহূর্তে থাকবে ওর চেহারায়। আজ তো সবে শুরু। ছেলেগুলোকে ওদের পেমেন্টটা দিতে হবে, তবে এই ছেলেগুলো ওভার এক্সট্রিম করেছে। নীরা কাঁদছিল। এনিওয়ে, নীরার যা হয় হোক, আই ডোন্ট কেয়ার। একা একাই বকবক করছে ঈশান। বাড়িতে ঢুকতেই বরাবরের মতো নীরবতা অনুভব করে ঈশান। এই নিস্তব্ধ পরিবেশটা বেশ উপভোগ করে ঈশান। টাইটা লুজ করতে করতে সিঁড়ি দিয়ে উপরে উঠে সে। সামান্যতম দায়িত্ববোধও কি এক্সপেক্ট করতে পারি না আপনার থেকে? ওয়াইফ হিসেবে না হোক, একটা মেয়ে হিসেবে তো আমাকে বাঁচাতে পারতেন, কিন্তু না। আপনি তো দেখেও না দেখার ভান করলেন। এতটা খারাপ যে মানুষ হয় তা আপনাকে না দেখলে জানতাম না। অবশ্য আপনাকে তো মানুষ বলাও যায় না। যে ব্যক্তি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, সে মানুষ হতেই পারে না। আপনি একটা জড়বস্তু, যার কোনো অনুভূতি শক্তি নেই। একটা রাস্তার কুকুরকে কাতরাতে দেখলেও মানুষের মনে দয়া হয়, আর সেখানে আমি মাঝ রাস্তায় কাঁদছিলাম, তাও আপনার দয়া হয়নি। এতটাই নিষ্ঠুরতা আপনার মাঝে? চিৎকার করে এক নাগাড়ে কথাগুলো বলে ফেলল নীরা। টেবিলে থাকা পানির গ্লাসটা নীরার দিকে বাড়িয়ে দিয়ে ঈশান বলল, এই সমস্ত ফ্রাস্ট্রেশন আমার উপর না জেরে যদি এখান থেকে দুটো লাইনও চিৎকার করে ওই ছেলেগুলোর উপরে ঝাড়তে, তাহলে রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে হতো না। তোমরা মেয়েরা নিজেদের দুর্বল দেখাও বলেই তোমাদের দুর্বল ভাবা হয়। যেখানে তুমি নিজে আত্মসম্পূর্ণ করেছিলে, সেখানে তোমাকে বাঁচানোর আমি কে? অ্যান্ড লিসেন, নেক্সট টাইম থেকে ঈশান চৌধুরী জয়ের সাথে উঁচু গলায় কথা বলার
আগে নিজের বাবার অবস্থা ভেবে নিও। ঈশানের কথা বিপরীতে কিছু বলার মতো খুঁজে পায় না নীরা। প্রতি মুহূর্তে অপমান আর থ্রেট করে চলেছে এই ছেলেটা তাকে। কোনোভাবে এই একটা বছর কেটে গেলেই হয়। ঈশানের খবর কি বস? ঈশান রাতে কাউকেই বাড়িতে রাখে না, যা জানার সকালে জানতে পারবো। নীরা আর ঈশানের মধ্যে সত্যিই কি কিছু হয়েছে? হ্যাঁ বস, আমি নিজের চোখে সকালে দেখছি নীরা আর ঈশানের অবস্থা। দুজনে হয়েছে থাক, অত রসিয়ে বলতে হবে না। যা কাজ দিছি সেটা করো। ফোন কেটে দিতেই রশিন উদ্দিন আরিয়ানের ঘরে ঢুকে। আরিয়ান চোখ বন্ধ করে বুকিং চেয়ারে হেলান দিয়ে বসেছিল। আরিয়ান শোন, নীরার চিন্তা তুই বাদ দে। ও এখন বিবাহিত। আমি ওর জন্য এত কিছু করেছি আর তুমি বলছো সব বাদ দিতে। আমাকে সব শেখাচ্ছ? এই শিক্ষা তখন কোথায় ছিল যখন তুমি আমজাদ চো? আরিয়ান, তোকে বারবার বলেছি অতীতকে ঘাঁটবি না। অতীতে আমি খারাপ ছিলাম, কিন্তু তার মানে এই নয় যে সারা জীবন খারাপ হয়েই বাঁচতে হবে। আমি নীরাকে বিয়ে করবই, অ্যান্ড ডাস্ট মাই অবসেকশন। ভালোবাসায় জেদের কোনো স্থান নেই আরিয়ান। একদিন বুঝবি সেটা, কিন্তু তখন হয়তো পরিস্থিতি হাতের বাইরে থাকবে। জাস্ট লিভ মি এলোন বাবা। রশিদ উদ্দিন বেরিয়ে যেতেই দুহাতে মাথা চেপে ধরে আরিয়ান। বারবার চোখের সামনে ভেসে ওঠে নীরার মুখটা, নীরার চোখ জোড়া, নীরার সাথে কথা বলার জন্য সারাক্ষণ ছটফট করা, কিন্তু কথা বলার সাহস না পাওয়া শৈশবটা। এইসব ছিল সুমধুর স্মৃতি, কিন্তু এরপরই যে স্মৃতিতে যুক্ত হয় তিক্ততা, তিক্তময় অতীতের প্রতিদানে নীরাকে পেয়েও যেন হারাতে বসেছে আরিয়ান। আজ ভয় হচ্ছে আরিয়ানের, নীরাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলার ভয়। ভালোবাসার সংজ্ঞা হয়তো এমনি। প্রথম প্রেমে পড়ার ছটফটানিটা পরবর্তীতে নিতান্তই বোকামি মনে হলেও এই ছটফটানিটাই ঠোঁটের মুচকি হাসির কারণ। আর দিন শেষে বিচ্ছেদের ছটফটানিটা হৃদয়ে জমে থাকা কষ্টগুলোর আজীবন জীবিত থাকার সাক্ষী। রাতের ঈশাদ ঋতুর রুমের দিকে যায়নি। নীরাও অফিসের কাপড় পরেই শুয়ে পড়ে, কিন্তু ঘুমের মাঝে হৃদস্পন্দনের উদর্বগতিটা বহাল থাকে। ঈশান কিছুতেই ঘুমাতে পারছে না। ঘুম জিনিসটার সাথে তার সম্পর্ক বরাবরই আদায় কলায়। কেন যেন রাত তাকে জাগিয়ে রাখতেই ভালোবাসে। স্টোর রুমের দরজাটা আলতো খোলা। ভেতরে ঈশান দাঁড়িয়ে আছে একটা ফটো ফ্রেমের সামনে। ফটো ফ্রেমটাতে তিনটে পরিবার একসাথে দেখা যাচ্ছে। ঈশানের বাবা মা বাদে অপর দুই ফ্যামিলির সবার মুখ রেড মার্কা দিয়ে আঁকা টার্গেট ব্যক্তির মাঝে। নিষ্ঠুর দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে ঈশান। কষ্ট কি তোমরা খুব শীঘ্রই বুঝবে। তিলে তিলে কষ্ট দিয়ে মারব তোমাদের। আমার বাবা মার শরীর থেকে ঝরা প্রতিটা ফোঁটা রক্তের হিসেব নেব আমি তোমাদের থেকে। আমার নেক্সট টার্গেট তুমি। বশির উদ্দিন ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি ফুটে ওঠে ঈশানের। এই হাসিটা প্রতিশোধের এক নির্মম খেলা শুরু হাসি এটা। আচমকা দরজার পাশে থাকা ফ্লাওয়ার বাস পড়ার শব্দ পেল। ঈশান চমকে দরজার দিকে তাকালো সে। বাড়িতে তো নীরা ছাড়া কেউ নেই। তবে কি নীরা ছিল? নীরা সব শুনে ফেলল না তো? সব জেলে গেল, সব খেলা নষ্ট হয়ে যাবে আমার। চিন্তিত কণ্ঠে কথাগুলো বলে দরজার দিকে এগোলো ঈশান। গল্প অন্তরালের চুক্তি। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।